আসসালামু আলাইকুম সবাইকে হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 4 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 4 বা আমরা হচ্ছে প্রতিটা অধ্যায়ের শেষ একটা টাইপ রাখছি হচ্ছে গাণিতিক সমস্যাবলীর জন্য। তার কারণ হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষাতে এমসিকিউর জন্য যেই 30 নম্বরের প্রশ্ন হবে ওই 30 নম্বরের মধ্যে আশা করা যায় 5 থেকে 7 নম্বরের প্রশ্ন থাকবে হচ্ছে ম্যাথ থেকে বা ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে। তার মানে আমরা যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো না সমাধান করে যাই তাহলে কিন্তু ওই 5 থেকে 7 নম্বর প্রশ্নটা আমাদের অধরা থেকে যাবে। তো এই জন্য আমরা যেহেতু বইটা তৈরি করছি তো এমনভাবেই বইটা আসলে তৈরি করা যাতে করে তোমরা সবাই এমসিকিউতে 30-এ 30 নাম্বারই তুলতে পারো। তাহলে আমি আর কথা না বাড়িয়ে আমি আলোচনার মধ্যে চলে যাব। আমাদের এই টাইপে হচ্ছে আমরা 76 থেকে 95 তার মানে অলমোস্ট 14টার মতো এমসিকিউ আলোচনা করতে হবে। প্রথম প্রশ্নে কি বলা আছে? 76 নম্বর প্রশ্নে একটা খতিয়ানের ঘর দেওয়া আছে। ঘরের স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারছি এটা একটা চলমান জের ছক। এটা কি ছক ভাইয়া? চলমান। এটা হচ্ছে একটা চলমান জের ছক, তাই না? আচ্ছা, তারিখ বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা উদ্ধৃত্ত দেওয়া আছে। আমাদের এখানে ব্যালেন্স দেওয়া আছে। ব্যালেন্স দেওয়া আছে হচ্ছে ডেবিটে দেওয়া আছে কত? ডেবিটে দেওয়া আছে হচ্ছে 20,000। তাহলে এই ঘরেও ডেবিটে গিয়ে আমার লিখে ফেলতে হবে 20,000 টাকা। এরপরে আমি ক্রয় হিসাবের ফলে আমার ক্রেডিট জের হয়ে গেছে 5,000। ডেবিট আর ক্রেডিট বিয়োগ করলে এখানে থাকবে 15,000 টাকা। ওকে, তাহলে আমাকে বলছে উপযুক্ত তথ্য হতে ব্যাংক হিসাবের উদ্ধৃত্ত কত? আরে আমরা তো প্রশ্ন পড়ার আগে সমাধান করে ফেলছি। এই উত্তর কত ভাইয়া? উত্তর হচ্ছে ডেবিট উদ্ধৃত্ত 15,000 টাকা, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 77 নম্বর প্রশ্নে। বলা আছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 77 নং প্রশ্নের উত্তর দাও। বলা আছে রিনা ট্রেডার্স 2023 সালের 5 জানুয়ারি শাওন ট্রেডার্সের নিকট 5% বাট্টায় 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করে নগদে 45,000 টাকা পেল। 30 জানুয়ারি শাওন ট্রেডার্স 25,000 টাকার পণ্য ফেরত পাঠায়। বলা আছে মাস শেষে রিনা ট্রেডার্সের বিক্রয়ের পরিমাণ কত? কি বলছে ভাইয়া? মাস শেষে রিনা ট্রেডার্সের বিক্রয়ের পরিমাণ কত? আচ্ছা, বিক্রয়ের পরিমাণ কত এটা আমরা একটু দেখি আমরা মাস শেষে বিক্রয়ের পরিমাণ কত। ওকে, মাসের শুরুতে ভাইয়া, মাসের শুরুতে সে কি করছে? 5 জানুয়ারি তারিখে 5% বাট্টায় 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করছে। 5% বাট্টায় 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করছে, তাই না? এই 5% বাট্টায় 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করছে। তাইলে 1 লক্ষ টাকা 1 2 3 4 5 মাইনাস 1 লক্ষ টাকার 5%। ভাইয়া 1 লক্ষ টাকার 5% তুমি আলাদা এক জায়গায় করে নিও। 1 2 3 4 5 ইন্টু 5%। 1 লক্ষ টাকার 5% হচ্ছে 1%-এ 1,000, 5%-এ হচ্ছে 5,000 টাকা। তাহলে এই জায়গা থেকে তুমি যদি 5,000 টাকা বাদ দাও তাহলে তোমার থাকবে কত? 95,000 টাকা। ওকে, 95,000 টাকা বিক্রয় করে নগদে 45,000 টাকা পেল। এরপরে কি বলছে? 30 জানুয়ারি শাওন ট্রেডার্স 25,000 টাকার পণ্য ফেরত পাঠায়। শাওন ট্রেডার্স সে কি করে? 25,000 টাকার পণ্য সে ফেরত পাঠায় দেয়, মানে বলে দেয় যে ভাই তোমার এই পণ্যটা আমার আর দরকার নাই, তাই না? এখন আমার কাছে জানতেছে মাস শেষে রিনা ট্রেডার্সের বিক্রয় হিসাবের জের কত? বিক্রয় হিসাবের জের কত হবে? 95,000 টাকা। এই বিক্রয় হিসাবের জের কত হবে? 95,000 টাকা। তার কারণ আমরা যখন বিক্রয় হিসাবের খতিয়ান করি ওই খতিয়ানে কিন্তু বিক্রয় ফেরত বাদ দেই নাই। দেখো তোমার এখানে প্রশ্নটা বোঝা লাগবে। তোমাকে কিন্তু বলে নাই মাস শেষে বিক্রয়ের পরিমাণ কত, এটা জানতে চাইছে? মাস শেষে বিক্রয়ের জের কত জানতে চাইছে না। তোমাকে বলছে মাস শেষে বিক্রয় হিসাবের জের কত, অর্থাৎ বিক্রয়ের খতিয়ানের জের কত। তুমি একটু চোখ বন্ধ করে ভাবো, আমরা যখন বিক্রয় হিসাবের খতিয়ান করি আমরা কি ওই জায়গায় বিক্রয় থেকে বিক্রয় ফেরতকে কখনো বাদ দেই কিনা? আমরা কখনোই কিন্তু বাদ দেই না, তাই না? তাহলে এইখানে ওই যে কত 25,000 টাকা বাদ দিয়ে হিসাব করবা ওই সুযোগটা কিন্তু নাই। এরপরের উদ্দীপকটি পড়তে হবে 78 এবং 69 নম্বর প্রশ্নের জন্য। কি বলা আছে? জনাব সুমন
1 জানুয়ারি 2020 তারিখে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন, উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেন সম্পাদিত হয়। 10 তারিখে নগদে পণ্য ক্রয় 10,000, 30 তারিখে কি বলছে 30 তারিখে এখানে বলা আছে নগদে পণ্য বিক্রয় 5,000। উপযুক্ত তথ্যের আলোকে 30 তারিখের লেনদেনটির ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? 30 তারিখের লেনদেনটা কি ছিল? বলা ছিল হচ্ছে নগদে পণ্য বিক্রয় 5,000 টাকা। নগদে পণ্য বিক্রয় 5,000 টাকা। কিসে বিক্রি করছি ভাই? আমরা নগদে। মনে রাখবা, নগদ ক্রয় বিক্রয়ের সময় আমরা আসলে ক্যাশ মেমোটা বেশি ব্যবহার করি। কোনটি ব্যবহার করি ভাইয়া? ক্যাশ মেমো ব্যবহার করি। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের জন্য খ। এবার বলছে মাস শেষে নগদ উদ্ধৃতের পরিমাণ নির্ণয় করা। অর্থাৎ মাস শেষে আমার নগদের জের কত থাকবে ওইটা আমরা বের করব, তাই না? কি বলা আছে? নগদ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করে? 1 লক্ষ টাকা নিয়ে। তাহলে 1 2 3 4 5 1 লক্ষ। নগদে পণ্য ক্রয় করলে আমার কাছ থেকে টাকা চলে যায়, তাহলে 10,000 টাকা চলে যাবে। তাহলে আছে কত এখন? 90,000 টাকা। এরপর আমি কি করছি? নগদে পণ্য বিক্রি করছি কত? 5,000 টাকা। তাহলে যোগ করব 5,000 টাকা, তাহলে এখানে আসবে কত আমার? 95,000 টাকা। তাহলে উত্তর কি ভাইয়া? মাস শেষে নগদ উদ্ধৃতের পরিমাণ 95,000 টাকা। মাস শেষে নগদ উদ্ধৃতের পরিমাণ কত? 95,000 টাকা। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার কত? 80। আচ্ছা, 80 নম্বর প্রশ্নে কি বলা আছে? 5% বাট্টায় জনি ট্রেডার্সের নিকট থেকে 50,000 টাকার পণ্য ক্রয় করলে সহকারী খতিয়ানে কত টাকা আমরা দেখাবো। আচ্ছা, এই লেনদেনের জাবেদাটা আগে আমরা বলি। ক্রয় করছে, তাই না? ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, যেহেতু বাকিতে ক্রয় করছে। কিভাবে বুঝলাম? কারণ একজন ব্যক্তির নাম উল্লেখ করা আছে, তাহলে এখানে পাওনাদার জনি ট্রেডার্স হিসাব, তাই না? জনি ট্রেডার্স হিসাব ক্রেডিট। কত টাকা? 50,000 টাকা। কারবারি বাট্টা কত পার্সেন্ট? 5%। তাইলে ক্যালকুলেশনটা হচ্ছে এই রকম যে 50,000 টাকা থেকে বাদ দিতে হবে 50,000 টাকার 5%। তাইলে 50,000 মাইনাস 50,000 টাকার 5% 2,500। তাহলে এখানে থাকবে হচ্ছে 47,500। তাহলে 47,500 টাকা হচ্ছে উত্তর। কেন? তার কারণ সহকারী খতিয়ানকে যে জনির জন্য যে খতিয়ানটা আমরা করব, এটাই তো কি আমার জন্য সহকারী খতিয়ান। জনি হিসাব নামে আমরা যে খতিয়ানটা করব ওইটাই কিন্তু কি আমার জন্য সহকারী খতিয়ান। কারণ যখন কোনো ব্যক্তি বিশেষের জন্য খতিয়ান করি ওইটাই তো সহকারী খতিয়ান। তাহলে উত্তর কত ভাইয়া? 47,500 টাকা। ওকে, এরপর তাহলে আমরা চলে যাব 81 আর 82 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক পড়তে হবে। প্রশ্ন নাম্বার 81 ও 82 বলা আছে মেসার্স সাদিয়া অ্যান্ড কোং সততা স্টোর্স থেকে 100 টাকা দরে 200 কেজি বাসমতি চাল ক্রয় করেন। এছাড়া আদর্শ স্টোর্স থেকে 100 টাকা দরে কত 500 কেজি ডাল ক্রয় করেন। উভয় ক্ষেত্রে কারবারি বাট্টা 10%। বলা আছে উদ্দীপকের আলোকে কতটি সহকারী খতিয়ান প্রস্তুত করতে হবে। দেখো, মিস্টার সাদিয়া অ্যান্ড কোং সততা স্টোর্স থেকে একবার কি করেন? পণ্য ক্রয় করে, আরেকবার কাছ থেকে ক্রয় করেন। এছাড়া আদর্শ স্টোর্স থেকে আবার ক্রয় করে। তাহলে এইখানে আমি যে পণ্যটা ক্রয় করতেছি বাকিতে, এইখানে আমার পাওনাদার হচ্ছে 2 জন। কে? একজন হচ্ছে আমার জন্য সততা ট্রেডার্স, আরেকজন হচ্ছে কি আমার কাছে আদর্শ স্টোর্স, তাই না? এই দুইটা হচ্ছে কি আমার জন্য পাওনাদার, বা আমরা এদের দুজনকে নিয়ে কি করতে পারবো? সহকারী খতিয়ান প্রস্তুত করতে পারবো। এদের দুজনকে নিয়ে আমরা কি করতে পারবো? সহকারী খতিয়ান প্রস্তুত করতে পারবো। 82 নম্বর প্রশ্ন বলা আছে উদ্দীপকে সাধারণ খতিয়ানের যোগফল কত। দেখো, সাধারণ খতিয়ানের যোগফল কত হবে? 100 টাকা করে 200 কেজি, তাই না? তাহলে 100 ইন্টু 200 সমান সমান কত হয়? 2 1 2 4টা 0, 20,000। এরপরে কি বলছে? 100 টাকা করে 500 কেজি। তাহলে 100 ইন্টু 500, তাহলে সমান সমান করলে কত হয়? 5 1 5 50,000। 20,000 আর 50,000 যোগ করলে কত? 70,000। কারবারি বাট্টা কত পার্সেন্ট? 10%। আমার 7,000 টাকা বাদ যাবে, তাহলে থাকতেছে কত? 63,000 টাকা, তাই না? তাহলে উভয় পাশের যোগফল কত হবে? উভয় পাশের যোগফল মানে সাধারণ খতিয়ানের যোগফল কত হবে? যোগফল হবে হচ্ছে
63,000 টাকা। কত টাকা? 63,000 টাকা। ওকে, এরপরে আমরা আরেকটা খতিয়ান দেখতে পাচ্ছি, বলা আছে উদ্দীপকটি পড়ে 83 ও 84 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যাংক হিসাবের একটা খতিয়ান দেওয়া আছে। ওকে, ভালো কথা, ব্যাংক হিসাবের একটা খতিয়ান দেওয়া। আমার জায়গায় নগদানের জের এখানে আছে কত? 90,000। 90,000 আমার কি দেওয়া আছে? ডেবিট জের। তাহলে আমার এই পাশে গিয়েও ডেবিট জের হয়ে যাবে 90,000 টাকা। ওকে, এরপর নগদান হিসাব ক্রেডিট জের পাইছি 70,000, 90 থেকে 70 বাদ দিলে 20,000। এরপর আমরা ক্রয় হিসাবে আবার ক্রেডিট জের পাইছি কত? 20,000। ডেবিট ক্রেডিট বাদ দিলে ক্রেডিট বড় থাকবে কত এখানে? তাইলে 60,000। এটা এই পাশে চলে যাবে। ও সরি, এটা 8,000 বলছে, সরি, এটা 8,000 বলছে। তাহলে 20 থেকে 8,000 বাদ দিলে আমার থাকবে কত? থাকবে হচ্ছে আমার এখানে 12,000 টাকা। থাকবে কত আমার এখানে? 12,000 টাকা। কি বলছে? 20 তারিখের লেনদেনটির জাবেদা কোনটি? 20 তারিখের লেনদেনটির জাবেদা হচ্ছে, লেনদেনটা আমি তোমাকে বলি, যেহেতু উপরে ব্যাংক হিসাব আছে আর এখানে ক্রয় হিসাব আছে, আমি বলতে পারি এইটার লেনদেন হচ্ছে চেকের মাধ্যমে পণ্য ক্রয়। কত টাকা? চেকের মাধ্যমে পণ্য ক্রয় 8,000 টাকা। তাহলে এটা জাবেদা কি? জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে ঘ নাম্বারটা, ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে কি ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, এরপরে কি বলছে যে সমাপনী জের কত? এই সমাপনী জেরটা মাত্র বের করছিলাম, মুছে গেছে। এটা কত বের করছিলাম ভাইয়া? 12,000 টাকা। সমাপনী জের মাত্র কত বের করছিলাম? 12,000 টাকা। ওকে, এরপরের প্রশ্নে আমরা চলে যাব। এরপরের প্রশ্ন কত নাম্বার ভাইয়া? ওকে, 85 ও 86 জন্য বড় একটা উদ্দীপক পড়তে হবে, অনেক বড় একটা উদ্দীপক। বলা আছে জনাব আরাফাত একজন ব্যবসায়ী 2015 সালের আগস্ট মাসের 1 তারিখে নগদ 10,000 টাকা ও 50,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। তিনি পণ্য বিক্রয় করেন 10,000 টাকার। প্রতিষ্ঠানের প্রয়োজনে পরবর্তী সময়ে নিজ আসবাবপত্র বিক্রয়ের পর টাকা আনয়ন করেন 20,000 টাকা। এই সকল লেনদেন সঠিকভাবে খতিয়ানে লিপিবদ্ধ করা হয়। প্রশ্নে জানতে চাইছে জনাব আরাফাতের নগদান হিসাবের জের বা উদ্ধৃত্ত কত? ভালো কথা, তিনি বছরের শুরুতে নগদান দিছিল 10,000 টাকা। 1 2 3 4, 10,000 টাকা। পণ্যদ্রব্য যেটা দিছে ওটা আমরা হিসাবে নিব না। তিনি পণ্য বিক্রয় করেন 10,000 টাকা। তো পণ্য বিক্রি করলে আমি 10,000 টাকা ক্যাশ পাইছি, তাহলে 10,000 আর 10,000 যোগ করলে কত? 20,000 টাকা। প্রতিষ্ঠানের প্রয়োজনে পরবর্তীতে তিনি আসবাবপত্র বিক্রয়ের পর নিজের আসবাবপত্র, ব্যবসায়ের না, নিজের আসবাবপত্র বিক্রয়ের পরে ব্যবসায়ী নগদ টাকা আনেন কত? 20,000 টাকা। তাহলে 20,000 আর 20,000 যোগ করলে কত? 40,000 টাকা। তাহলে 85 উত্তর কত হবে ভাইয়া? 85 নাম্বার প্রশ্নের উত্তর হবে ক, 40,000 টাকা। ওকে, এরপর বলেছে জনাব আরাফাতের উল্লেখিত বই সংরক্ষণ করার কারণ। সে কি সংরক্ষণ করছেন ভাইয়া? বলছে তিনি সকল লেনদেন সঠিকভাবে খতিয়ান হিসাবে লিপিবদ্ধ করেন। তাহলে এই যে তিনি যে সকল বইগুলো সঠিকভাবে সংরক্ষণ করলেন, দক্ষ ম্যানেজার বা হিসাব রক্ষক তৈরি করা, তারপরে কি বলা আছে? লেনদেনগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা, আর্থিক তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ রাখা। তাইলে উত্তর কিন্তু 2 আর 3। 2 আর 3 কই আছে ভাইয়া? গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। এরপরে আরে অনেক বড় একটা প্রশ্ন পাইলাম আমরা 87 এবং 88 জন্য। বলা আছে জনাব রবি 2015 সালের জানুয়ারিতে 30,000 টাকা নগদ ও 10,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। এছাড়া তার ব্যবসায়ে অন্যান্য লেনদেন কি বলা আছে? নগদ ক্রয় 6,500, ব্যাংকে জমাদান 5,000। 13 তারিখে বলেছে বিক্রয় 25,000 টাকা, যার 50% নগদে ও 50% চেকে। এরপরে 27 তারিখে বলেছে আজিমের নিকট থেকে প্রাপ্তি 3,000 টাকা। ওকে, 87 নম্বর প্রশ্নে বলেছে জনাব রবির মূলধন হিসাবের জের কত? ভাইয়া মালিক যা দিছে তার সমষ্টিকে আমরা মূলধন বলি। তাহলে মালিক দিছে নগদ 30,000 টাকা, 10,000 টাকার পণ্যদ্রব্য, 30 আর 10 যোগ করলে কত? 40,000 টাকা। তাহলে আমাদের 87 উত্তর কত? 87 উত্তর হচ্ছে 40,000 টাকা। আচ্ছা, 87 নম্বর প্রশ্ন, 88 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। বলা আছে জনাব রবির নগদান হিসাবের জের কত? আচ্ছা,
নগদান হিসাবে ভাই কি হয়েছে দেখো, জানুয়ারিতে মালিক 30,000 টাকা নগদ নিয়ে ব্যবসায় শুরু করছে, তাই না? তাহলে প্রথমত 30,000 টাকা নগদ। এরপরে কি করছে ভাইয়া, নগদে পণ্য ক্রয় করছে 6,500, তাহলে আমার 6,500 টাকা কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে 30,000 1 2 3 4 30,000 মাইনাস 6,500, তাহলে এখানে থাকবে কত, 23,500 টাকা। এরপরে কি করছি ভাই, আমি ব্যাংকে জমা দিছি, ব্যাংকে জমা দিছি কত, 5,000, তাহলে আরো 5,000 টাকা কমে যাবে, মাইনাস 5,000, তাহলে থাকে কত, 18,500 টাকা। এরপরে দেখো কি করছি, আমি পণ্য বিক্রি করছি 25,000, যার 50% টাকা আমি নগদে পাইছি, তাহলে 25,000 ইন্টু 50% করলে আমার এখানে আসবে হচ্ছে 12,500 টাকা। তাহলে আমি 12,500 টাকা কিসে পাইছি, নগদে পাইছি। তাহলে 18,500 যোগ 12,500 কত আসে ভাইয়া, 31,000 টাকা। এরপরে বলছে আজিজের নিকট থেকে প্রাপ্তি কত, 3,000 টাকা। তাহলে এই 3,000 টাকাও কেমন, নগদ উদ্ধৃত বাড়ায় দিছে, তাহলে 31 আর 3 যোগ করলে কত, 34,000 টাকা। তাহলে আমাদের 88 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 34,000 টাকা। এই যে দেখো 88-এর উত্তর 34,000 টাকা। ওকে, এরপরের প্রশ্নে আমরা চলে যাব। 89 ও 90 এর জন্য একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকটায় কি বলা আছে আমরা দেখি। উদ্দীপক একটা নগদান হিসাব লেখা আছে, তার মানে এটা একটা নগদানের খতিয়ান। সবগুলো জের কি তারা ঠিক লিখছে 80 80, 10 বাদ দিলে 70, 20 বাদ দিলে 50, 10 যোগ করলে 60। ওকে, ছকে যা দেওয়া আছে ঠিক দেওয়া আছে। কি বলছে আমরা দেখি, বলেছে উল্লেখিত হিসাবের আওতার বাইরে কোনটি, উল্লেখিত হিসাবের আওতার বাইরের কোনটি, উল্লেখিত হিসাবের আমাদের এইখানে যে হিসাবগুলো দেওয়া আছে এই হিসাবগুলোর বাইরে কোন হিসাবটা আছে। দেখো প্রথম লেনদেনটার কথা আমরা যদি, প্রথম লেনদেন হচ্ছে মূলধন হিসাব আর হচ্ছে নগদান হিসাব। দ্বিতীয় লেনদেন হচ্ছে ক্রয় হিসাব আর নগদান হিসাব। এরপরে লেনদেন হচ্ছে ব্যাংক হিসাব আর নগদান হিসাব। এরপর হচ্ছে ভাড়া হিসাব আর নগদান হিসাব। তাহলে মূলধন আছে, ব্যাংক আছে, ভাড়া আছে, দেনাদারের তো কোনো চেহারা উদ্দীপকে নাই। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে দেনাদার। উত্তর কি ভাইয়া, উত্তর হচ্ছে দেনাদার। আচ্ছা, এরপরে 90 নম্বর প্রশ্নের জন্য ওই পাশে যাইতে হবে, তো উদ্দীপকটা তো একটু ডিস্টার্ব করে ফেললো তাহলে আমাদেরকে। আচ্ছা, কি বলা আছে, উদ্দীপকের ছকটি কোন ছক। আচ্ছা, উদ্দীপকের ছকটি হচ্ছে চলমান জের ছক বা আধুনিক ছক, কারণ আমরা তো দেখলামই উদ্দীপকের ছকটা কি চলমান জের ছক আর আধুনিক ছক। তাহলে উত্তর কি 1 ও 3, 1 ও 3 কই আছে ভাইয়া, খ নাম্বারে। তাহলে আমাদের 90 এর উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 91। 91 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 91 নম্বর প্রশ্নে বলেছে জনাব নূর হোসেন নগদ 1,50,000 টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তিনি নগদে পণ্য বিক্রি করলেন 45,000 টাকা, ভাড়া প্রদান করলেন 25,000 টাকা। সর্বশেষ তার নগদান হিসাবের জের কত। ভাইয়া নগদান হিসাবের জের দেখো, মালিক টাকা দিছে কত, 1,50,000 টাকা। ওকে, 1,50,000 আসবাবপত্র কিনছে, এটা আমার দেখার বিষয় না। তিনি নগদে পণ্য বিক্রি করছেন কত টাকার, 45,000 টাকার, তাই না? তাহলে 1,50,000 আর 45 যোগ করলে 1,95,000 টাকা। এরপরে সে কি বললো ভাইয়া, পণ্য বিক্রি করার পরে এই জায়গায় বলছে হচ্ছে সে ভাড়া প্রদান করছে 25,000 টাকা। 25,000 টাকার ভাড়া দিলে তার টাকা কমে যাচ্ছে, তাহলে হচ্ছে আমার 95 থেকে বাদ দিতে হবে 25,000, বাদ দিলে থাকবে 70, তার মানে 1,70,000 টাকা। অপশনে 1,70,000 করেছে খ নাম্বারে। তাহলে আমাদের 91 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। এরপরে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 92। অনেক বড় একটা উদ্দীপক দেওয়া আছে, আমাকে বলেছে নিচে একটি ব্যাংক হিসাবের উদ্ধৃত্ত দেওয়া হলো। ওকে, ভালো কথা, ব্যাংক হিসাবের উদ্ধৃত্ত দেওয়া, যেগুলা ঠিক আছে নাকি আমরা দেখি। আমাদের 15,000 এই জায়গায় আমরা হচ্ছে ডেবিট পাইছি কত, 9,000, তাহলে ডেবিটের সাথে ডেবিট যোগ করতে হবে। 15 আর 9 হচ্ছে যোগ করলে 20 আর 4 24,000 টাকা, এখানে হচ্ছে 24,000। তারপরে ক্রেডিট জের যদি 10,000 হয় তাহলে এখানে থাকবে হচ্ছে আমার এখানে 14,000। এরপর যদি আবার 17,000 হয় তাহলে আমাদের আবার এই পাশে চলে যায় হচ্ছে আমাদের 3,000, তাই তো নাকি? আরেকবার একটু যোগ করে দেখি। ব্যালেন্স 15,000 ছিল, 15,000, তাহলে হচ্ছে আমার 15,000 যোগ হচ্ছে 9,000 যোগ করলে হচ্ছে 24,000। 24,000 টাকা থেকে আমি যদি 10,000 বাদ দিই থাকবে 14,000। 14,000 টাকা থেকে আমি যদি 17,000 বাদ দিই থাকবে হচ্ছে ক্রেডিট পাশে চলে যাবে 3,000। ওকে, 28 তারিখের ব্যাংক হিসাবের উদ্ধৃত্তের পরিমাণ আমরা মাত্রই বের করলাম। ক্রেডিট পাশে কত, 3,000 টাকা। তাহলে
ক্রেডিট পাশে 3000। দেখো খতিয়ানের যোগ বিয়োগগুলো আমরা যেইভাবে করি আমরা ওইভাবেই যোগ করছি, তাই না? খতিয়ানের যোগ বিয়োগগুলো আমরা যেইভাবে করি আমরা যোগটা ওইভাবেই করলাম, জেরগুলো জাস্ট নামাইলাম, আমাদের উত্তরটা কিন্তু বেড়ে গেল। এরপর বলছে 2% বাট্টায়, আচ্ছা এটার সাথে মানে উদ্দীপকের সম্পর্ক নাই, হ্যাঁ উদ্দীপকের সম্পর্ক নাই। কি বলছে ভাই দেখি তো, 93 নম্বর প্রশ্নে বলা আছে 2% বাট্টায় রহিমের নিকট নগদে 2000 টাকা এবং বাকিতে 20,000 টাকার পণ্য ক্রয় করলে সহকারী খতিয়ানে কত টাকা লিপিবদ্ধ হবে বা কত টাকা আমরা দেখাবো, তাই না? কি বলছে ভাইয়া 2% বাট্টায়, খেয়াল করো 2% বাট্টায় আমি কি করছি, এই 2% বাট্টায় রহিমের নিকট নগদে কত, নগদে হচ্ছে 2000 টাকা এবং বাকিতে 20,000 টাকা, বাকিতে 20,000 টাকার যদি আমি পণ্য ক্রয় করি তাহলে আমি ক্রয় করলে সহকারী খতিয়ানে কত টাকা দেখাবো। ভাইয়া সহকারী খতিয়ান মানে কি? সহকারী খতিয়ান খেয়াল করে, এই যে সহকারী খতিয়ান মানে হচ্ছে আমি শুধুমাত্র রহিমের জন্য একটা হিসাব প্রস্তুত করব, রহিমের জন্য, কার জন্য? শুধুমাত্র রহিমের জন্য, শুধুমাত্র রহিমের জন্য। এন্ড রহিমের কাছ থেকে যেটা আমি বাকিতে বিক্রি ক্রয় করছি, রহিম তো ততটুকুরই পাওনাদার, তাই না? দেখো আমি 2% বাট্টায় নগদে যে 2000 টাকার পণ্য আমি কিনে ফেলছি ওইটার সাথে তো রহিমের আর কোনো সম্পর্ক নেই, টাকা দিয়েছি রহিমরে আমি পণ্য নিয়ে নিছি, তাহলে ওই 2000 টাকায় কোনো ঝামেলা নেই। কিন্তু 2% বাট্টায় রহিমের নিকট থেকে কত 2000 টাকা এবং বাকিতে 20,000 টাকার পণ্য ক্রয় করলে, এখন এই জায়গায় বোঝার বিষয় হচ্ছে আমি কি বাকিতে যেই পণ্যটা কিনছি এটার উপরে কি আমি 2% বাট্টা ধরছি কিনা, এই বাকিতে আমি যেই পণ্যটা কিনছি ওইটার উপরে কি আমি 2% বাট্টা ধরছি কিনা, এই ওইটার উপরে কি আমি 2% বাট্টা ধরছি কিনা, এটা হচ্ছে বড় কথা। যদি 2% বাট্টা আমরা ধরে থাকি তাহলে দেখো 20,000 ইন্টু 2%, 20,000 টাকার 2% হচ্ছে 400 টাকা, তাহলে তুমি 20,000 টাকা থেকে বাদ দাও 400, তোমার থাকবে কত 19,600 টাকা। তাইলে তুমি যদি এটা ধরে নাও যে ভাইয়া এই 2% বাট্টা সহ আমি 20,000 টাকার পণ্য ক্রয় করছি, তাহলে উত্তর হচ্ছে 19,600 টাকা। উত্তর কি 19,600 টাকা। আর তুমি যদি এইটা মনে করো যে না ভাই এটা তো আমার বাট্টা বলে না, কারণ বলছে 2% বাট্টায় রহিমের নিকট নগদে 2000 টাকা এবং বাকিতে 20,000 টাকা, তো তুমি ধরে নিতে চাচ্ছ যে এই 20,000 টাকার মধ্যে 2% বাট্টা নাই, সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 20,000 টাকা। কিন্তু আমি তোমারে বলতেছি এই 2% বাট্টা সহ 20,000 টাকার পণ্য কেনা হয়েছে, তাহলে আমার উত্তর হচ্ছে এখানে কত 19,600, কারণ এই 19,600 টাকা রহিম আমার কাছে পাবে, এই 19,600 টাকা রহিম আমার কাছে পাবে এবং যতটুকু টাকা আমার পাওনাদারের ততটুকু টাকাই আমার সহকারী খতিয়ানে লিপিবদ্ধ বা অন্তর্ভুক্ত করতে হয়। আচ্ছা এরপরে চলো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের 94 নাম্বার প্রশ্নে। কি বলা আছে, বাকিতে ইমরানের নিকট 5% বাট্টায় 15,000 টাকা এবং 20,000 টাকার পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাবে কত টাকা দেখানো হবে। 5% বাট্টায়, খেয়াল করো 5% বাট্টায় আমি কি করছি, নগদে 5% বাট্টায় আমি পুরোটাই বাকিতে, কারণ ইমরানের কাছে বলছে না, তো ইমরানের তুমি ব্যক্তির নাম বলা মানে তো বাকিতেই হয়েছে, তাহলে 5% বাট্টায় 15,000 টাকা ও 20,000 টাকার পণ্য বিক্রয় করলে, তাই না? তাহলে আমরা আগে এই জায়গায় এতটুকু তো শিওর এই 15,000 টাকার উপরে 5% আছে, তাহলে ভাইয়া 15,000 টাকা ইন্টু 5%, তাহলে এই জায়গায় আসে কত 150 ইন্টু হচ্ছে 5, তুমি করে ফেলো 15,000 ইন্টু 5% করলে আসে কত এখানে 750 টাকা, 750 টাকা। তাহলে তুমি 15,000 টাকা থেকে বাদ দিয়ে দিবা 750, তাহলে তোমার থাকবে কত 14,250 টাকা, 14,250 টাকা। এরপরে 20,000 টাকার 5% কত, 20,000 টাকার 5% হচ্ছে তোমার 20,000 টাকা, 20,000 টাকার 5% হচ্ছে তোমার এখানে 5 দুগুণে 10, 1,000 টাকা। কত টাকা 1,000 টাকা, 20,000 ইন্টু 5%, 1,000 টাকা, তাহলে থাকে কত এখানে 19,000 টাকা, তাই না? তাহলে এখানে দেখো তুমি 14,250 যোগ 19,000 যোগ করলে কত আসে, যোগ করলে আসে হচ্ছে 33,250 টাকা। খেয়াল করো আমাকে আগে কারবারি বাট্টাটা বাদ দিতে হবে, আমি আরেক নিয়মে তোমাকে দেখাইতে পারি চাইলে, আমি বিক্রি করছি 15,000, বিক্রি করছি 20,000, তাই না? 20,000, 15 আর 20 যোগ করলে কত হয় ভাইয়া 20, 30, 35,000 টাকা, তাই না?
35,000 ইন্টু কত পার্সেন্ট বাট্টা ভাইয়া 5% বাট্টা, তাইলে 35,000 টাকা 35,000 ইন্টু 5% করলে আসে কত 1750, তাহলে তুমি এখন বাদ দাও 35,000 টাকা থেকে বাদ দিবা কত 1750, বাদ দিবা কত 1750, তাই না? তাহলে 1750 বাদ দিলে থাকে হচ্ছে 33,250 টাকা, তাই না? তাহলে 33,250 কই আছে ভাইয়া? এই যে দেখো গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে গ। চলে যাবো 95 নম্বর প্রশ্নে। মিস্টার শাকিল 2019 সালের 1 জানুয়ারি নগদ 50,000 টাকা এবং 60,000 টাকার ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেন। 1 জানুয়ারিতে তার নগদ জেরের উদ্বৃত্ত কত হবে? ভাইয়া মালিক নগদ টাকা দিছে কত 50,000 টাকা, 50,000 টাকা। এর পাশাপাশি মালিক যে 60,000 টাকার ঋণ নিছে, মনে রাখবা ঋণ নেওয়ার ফলে আমার ব্যবসায় নগদ টাকা বাড়ে। আমি যে ব্যাংকে গিয়ে ঋণ নিছি, ব্যাংকে আমার বলছে আচ্ছা ঠিক আছে টাকা আমার কাছে আছে, যখন লাগে তখন নিও, এমন তো হয় নাই। আমি যেই টাকা ঋণ চাইছি ব্যাংক আমার সাথে সাথে দিয়ে দিছে যে না ভাই তোমার টাকা তুমি নিয়ে যাও। তাহলে আমি এখানে কিন্তু 60,000 টাকাও পাইছি। তাহলে 50,000 আর 60,000 যোগ করলে কত? 1,10,000, 1,10,000 ডেবিট জের। এই যে দেখো 1,10,000 ডেবিট জের। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে ঘ। তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের খতিয়ানের যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়ের সবগুলো বহু নির্বাচনী প্রশ্ন, সবগুলো টাইপ আমরা সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করে দিয়েছি। বাকিটা কাজ হচ্ছে তোমাদের বই থেকে তোমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করবা, এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা, প্রত্যেকটা লেকচার মনোযোগ দিয়ে খেয়াল করবা। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে রেওয়া মিলের আলোচনা শুরু করব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার কাছ থেকে এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।